হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসটা আমাদের বায়োলজি স্টাডির চ্যানেল যারা নিয়মিত ফলো করো তারা সবাই জানবে যে আমি পড়ানোর শেষে সবসময় বলি যে তোমাদের এই ক্লাসগুলো সম্বন্ধে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা আমার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জানাতে পারো। তো সেরকমই আমার টেলিগ্রাম চ্যানেলে কিছু জনের কিছু বুঝতে অসুবিধা হয়েছে পড়তে গিয়ে, তো সেগুলো নিয়েই আজকের ক্লাসটা। আমি তোমাদেরকে আরও একবার বলি যে জানোই তোমরা সবাই যে এখন করোনা পরিস্থিতি, বাইরে আমরা সবাই বেরোতে পারছি না সেরকমভাবে, বেরোনোটা উচিতও নয়, খুব দরকার না ছাড়া আর কি। আর আমাদের স্কুল এখন বন্ধ, তো আমরা স্কুলেও যেতে পারছি না। আমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাদের স্যার ম্যাম যাদেরকে তোমরা জিজ্ঞাসা করো, তোমরা সেরকম পরিস্থিতিটাও তো নেই। আর তাছাড়া আমরা জানি যে কাছে গিয়ে পড়া আর অনলাইনে ক্লাস করার মধ্যে একটা ডিফারেন্স তো অবশ্যই আছে। তো তোমরা চেষ্টা করবে যেখান থেকে পারো তোমরা তোমাদের যা কিছু বুঝতে অসুবিধা হয় সেগুলো যাতে ক্লিয়ার করে নেওয়া যায়। তো তোমরা যদি তোমাদের যদি মনে হয় তোমরা আমাকেও জানাতে পারো বায়োলজি সম্বন্ধে কিছু বুঝতে অসুবিধা হলে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের ক্লাসটা মেনলি একজন আছে স্টুডেন্ট, সূর্যদীপ মণ্ডল বলে একজন, যে আমাকে রেগুলার মেসেজ করে এবং এটা জানতে চাই ওটা জানতে চাই বলে মেসেজ করে। আমার খুব ভালো লাগে এবং খুব ভালো ছেলে, তো খুব ভালো স্টুডেন্ট বলতে হবে তার আগে। তো এরকম উৎসাহটা থাকা দরকার, সমস্ত কিছুতে আগ্রহটা থাকা দরকার, তা না হলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। যে যা কিছু পড়তে গিয়ে উৎসাহ থাকবে, আনন্দ থাকবে, সমস্ত কিছু থাকলে তবে সেই জিনিসটা পড়তে আমাদের ভালো লাগবে। আর আমার তো মেনলি ভালো লাগে যেটা, যাই পড়ি আমি সেটা আনন্দ করে পড়বো, হই হই করে পড়বো, তবে সেটা আমার পড়তে ভালো লাগবে এবং আমার জুনিয়রদের সেগুলো আমি বলে দিতে পারবো। এবং আমার স্পেশালি আমার তোমাদেরকে যদি কিছু বোঝাতে পারি সেটা আমার বেশি ভালো লাগে। তো সূর্যদীপের যেটা মানে ডাউট হয়েছিল, সে বলেছে যে জননের বৈশিষ্ট্য পড়তে গিয়ে তার বৈশিষ্ট্যগুলো কিছু অসুবিধা হয়েছে। তো সূর্যদীপ তোমাকে আমি বলে দিচ্ছি, আশা করি তোমার বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো আমি দেখি জননের বৈশিষ্ট্যগুলো। জননের বৈশিষ্ট্যর মধ্যে তোমার 1 নম্বর বৈশিষ্ট্য ছিল যে আরএনএ এবং প্রোটিন এবং আরও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের সংশ্লেষ ঘটে। এটার মানে কি, যে আমরা জানি যে একটা কোষের মধ্যে কি থাকে। আমরা জানি যে বিভিন্ন কোষাঙ্গাণু থাকে এবং সাইটোপ্লাজম থাকে। বিভিন্ন কোষাঙ্গাণু যার মধ্যে নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, গলগি বডি আছে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এটা নিউক্লিয়াস, এছাড়া আছে সাইটোপ্লাজম। তো বিভিন্ন ধরনের কোষাঙ্গাণু আছে আর হচ্ছে সাইটোপ্লাজম আছে। তো এগুলোর বিভিন্ন রকমের কাজ, যার মধ্যে রাইবোজোম আছে। তো রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা, এবং এই প্রোটিনটা আমরা জানি যে জীবের দেহ গঠনে কাজে লাগে। তাহলে জননের বৈশিষ্ট্য হচ্ছে, আমরা জানি যে স্ত্রী দেহ এবং পুরুষ দেহ, স্ত্রী দেহ থেকে স্ত্রী গ্যামেট এবং পুরুষ দেহ থেকে পুং গ্যামেট মিলিত হয়ে নতুন যে অপত্যজীব সৃষ্টি করছে, যে প্রক্রিয়ায় সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে জনন। খুব ভালো করে বোঝার চেষ্টা করো, যে প্রক্রিয়ায় নতুন জীবটা সৃষ্টি হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে জনন। তাহলে আমরা পড়ছি জননের বৈশিষ্ট্য। জনন হওয়ার ফলে কি হচ্ছে, নতুন একটা কোষ সৃষ্টি হচ্ছে, দুটো গ্যামেট মিলিত হয়ে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট মিলিত হয়ে নতুন যে কোষটা সৃষ্টি করছে, একটা কোষ, সেই কোষটা বিভাজিত হবে, ঠিক আছে। তবে আমরা জানি সব কোষই তো আর মানে সমস্ত জীবই তো আর এক কোষই নয়, বহুকোষী জীব আছে। তাহলে এই এক কোষী জীবটা কিভাবে বহুকোষী হবে, সেই কোষটার বিভাজন হবে, এখান থেকে আরও কোষ, এখান থেকে আরও কোষ, এরকম করে অনেকগুলো কোষ নিয়ে টোটাল জীবদেহ সৃষ্টি হবে। তো মেনলি আমি প্রথম যেটা আছে আরএনএ, প্রোটিন এবং অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের সংশ্লেষ হবে আর কি জননের বৈশিষ্ট্যতে। 1 নম্বর পয়েন্টটা বোঝা গেছে যে আরএনএ, প্রোটিন
এবং অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের সংশ্লেষ, এবং সেই সংশ্লেষে সাহায্য করছে। নতুন যে পুংগ্যামেট স্ত্রীগ্যামেট ছিল সেগুলো থেকে মিলিত হয়ে নতুন যে কোষটা হচ্ছে সেখানে এই রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করছে, এবং আরএনএ এগুলো প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তো মেনলি এইভাবেই 1 নম্বর পয়েন্টটা আশা করি বোঝা গেছে। 2 নম্বর পয়েন্টে যেটা ছিল সেটা হচ্ছে কোষ বিভাজন, কোষের বিভাজন। জানি না তোমার 1 নম্বর 2 নম্বরের সঙ্গে মিলবে কিনা। কোষ বিভাজনে সাহায্য করে। বললাম কোষ বিভাজন, একটা কোষ ছিল সেখান থেকে আরও অনেক কোষ সৃষ্টি হচ্ছে। তো আমরা জানি যে দেহকোষ যেটা, সেটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অনেক কোষ সৃষ্টি হয়, এবং জনন কোষ যেগুলো সেগুলো হচ্ছে মিওসিস কোষ বিভাজন হয়, দেখতে পাওয়া যায়। তো সেরকম কোষ বিভাজন দেখতে পাওয়া যায় 2 নম্বর। 3 নম্বর, কোষ শুধু বিভাজন হলেই তো হবে না, একটা ছোট কোষ ছিল সেটা কোষ বিভাজন হয়ে অনেকগুলো কোষ হলো, আস্তে আস্তে কোষের বৃদ্ধিও হচ্ছে। ছোট যখন একটা বাচ্চা থাকে তার দেহে কোষগুলো যেরকম যেরকম ছোট্ট ছোট্ট, তো যখন আস্তে আস্তে বড় হচ্ছে তার মানে কি কোষগুলো আকারও বৃদ্ধি পাচ্ছে। তো কোষ বিভাজন, কোষের সংখ্যা, কোষের আয়তন সবই বৃদ্ধি পাচ্ছে। তো কোষ বিভাজন হলো, কোষের বৃদ্ধি হলো, এই 3টে পয়েন্ট বোঝা গেল। 4 নাম্বার ছিল ডিএনএ প্রতিলিপিকরণ। বাংলা টার্মগুলো দেখে অনেক সময় মনে হয় বাবা বিশাল শক্ত। প্রতিলিপিকরণ মানে একটা ছিল সেখান থেকে আর একটা তার প্রতিলিপি, তার রেপ্লিকা তৈরি করা। প্রতিলিপিকরণের ইংলিশ হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকা, একটা ছিল সেখান থেকে তার রেপ্লিকা তৈরি করছে, তাই রেপ্লিকেশন। এটা কি দেখো, ডিএনএ রেপ্লিকেশন মানে একটা কোষ ছিল, ধরো এই একটা কোষ, কোষের মধ্যে একটু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট বোঝা গেছে। 4 নাম্বার পয়েন্টে দেখি ডিএনএ রেপ্লিকেশন। এগুলো তোমাদের ক্লাস 12-এর কি বলে যে ওই বংশগতির আণবিক ভিত্তি যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমাদের আরও ভালো করে এটা আমি পড়াবো। ওই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এই এতটা এখানটা থেকে আবার কন্টিনিউ করা হবে, সেটা করা হয়নি এখনও। তো সেখানে আরও ভালো করে তোমরা বুঝতে পারবে। এখন একটুখানি তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাক। আমরা দেখি যে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসটাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াসটাকে যদি আমরা বড় করে দেখি, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। কি থাকে? ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার? মোটামুটি ডিএনএ কোথায় থাকে, কোন জায়গাটা থাকে? নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। তো দেখো যে এই কোষটা যখন বিভাজিত হচ্ছে তার মানে তার নিউক্লিয়াসটাও বিভাজিত হচ্ছে। আমরা জানি ক্লাস 10-এ তো আমরা পড়েছি নিউক্লিয়াসটা বিভাজন মানে সেটাকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, এবং এর মধ্যে থাকা সাইটোপ্লাজমের যখন বিভাজন হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসটা যদি বিভাজিত হয়, একটা নিউক্লিয়াস এটা যদি বিভাজিত হয়, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, তাহলে ডিএনএটাও সেখানে যাবে, ক্রোমোজোমগুলোও সেখানে যাবে। তাহলে গেলে তো হবে না, এখানে যা আছে সেটা যদি চলে যায় তাহলে এখানে সংখ্যা তো কমে যাবে। তাই ডিএনএটা প্রতিলিপিকরণ হয়। ডিএনএর প্রতিলিপিকরণ মানে কি, একটা ডিএনএ ছিল ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ মেনলি ডবল স্ট্যান্ডার্ড হয়। একটা ডিএনএ ছিল, সেখান থেকে দুটো ডিএনএ উৎপন্ন হয়, এটা একটা, এবং এরপর আবার নতুন একটা ডিএনএ তৈরি হবে, নতুন একটা ডিএনএ সৃষ্টি হয়। তাহলে একটা ডিএনএ থেকে আরও একটা ডিএনএ সৃষ্টি হচ্ছে, একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ, একটা ছিল সেখান থেকে এই একটা ডিএনএ সৃষ্টি হলো। এগুলো কিভাবে হচ্ছে সেগুলো পরে একটা চ্যাপ্টার আছে তোমাদের, বললাম যে বংশগতির আণবিক ভিত্তি, সেখানে গিয়ে আরও ভালো করে আমি তোমাদের বলে দেবো, তখন আশা করি আর কোনো বুঝতে অসুবিধা হবে না। তো ডিএনএ প্রতিলিপিকরণ মানে হচ্ছে যে এটা। আর কি পয়েন্টটা ছিল? আর ছিল জনন কোষ থেকে নতুন অপত্যজীব সৃষ্টি হয়।
তো আমরা তো জানি যে দেহকোষ আর একটা জীব দেহকোষ আর জনন কোষ এই কোষগুলো নিয়ে গঠিত। দেহকোষটা দেহ গঠনে সাহায্য করছে এবং জনন কোষ যেটা, এখানে আর লেখার দরকার আছে, যেটা বললাম তোমার তো বই আছে, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে যে জনন কোষ অপত্য জীব সৃষ্টি করতে সাহায্য করে। যেটা বললাম যে দেহকোষ যেটা একটা জীব দেহকোষ আর জনন কোষ নিয়ে গঠিত, দেহকোষটা দেহ গঠনে সাহায্য করছে এবং জনন কোষ যেটা সেটা হচ্ছে অপত্য জীব তৈরি করতে সাহায্য করছে। জনন কোষ বলতে পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট, এগুলো মানে পুরুষ দেহে যে সমস্ত জননাঙ্গগুলো আছে এবং স্ত্রী দেহে যেগুলো জননাঙ্গগুলো আছে সেখান থেকে ওই কোষগুলো সাহায্য করছে। সেজন্যই বলেছে জনন কোষ থেকে অপত্য জীব সৃষ্টিতে সাহায্য করছে। তো আশা করি তোমার জননের বৈশিষ্ট্য যেগুলো ছিল 5টা ছিল, আর একটা আমি লিখলাম না, সেই 5টা মধ্যে আর কিছু বুঝতে অসুবিধা নেই। তাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় সূর্যদীপ, অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমি চলে আসি, আমি যখন তোমাদের ক্লাস 11-এর চলন গমন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম তখন আমার খুব সম্ভবত মনে পড়ছে যে 5 নাম্বার যে ক্লাসটা সেখানে একজন কমেন্ট করেছিলে যে এন্ডোমাইসিয়াম এবং সার্কোলেমার মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, আমি দেখেছিলাম কিন্তু সেই মুহূর্তে খেয়াল করিনি, তারপরে ভুলে গেছিলাম। তো আমার মনে আছে, তো দেখা যাক, আমি আজকে সেটা বলে দিচ্ছি। তোমার কোয়েশ্চেনটা ছিল, যে কোয়েশ্চেন করেছিলে তার নাম হচ্ছে অনিকা ওরিন। তো অনিকা, তোমার জন্য এটা আমি বলে দিচ্ছি, তো তুমি একবার দেখে নিও। কি পার্থক্য এন্ডোমাইসিয়াম এবং সার্কোলেমা। এই এন্ডোমাইসিয়াম এবং সার্কোলেমার মধ্যে পার্থক্য তোমার বুঝতে অসুবিধা হয়েছিল অনিকা, তোমার জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। তাছাড়াও আমি আরও একবার বলি, সেটা হচ্ছে তোমাদের শুধু আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছি তার মধ্যেই যে তোমাদের কোনো প্রবলেম হলে তবে আমাকে তোমরা বলতে পারবে সেটা কিন্তু নয়। তোমরা যে কোনো চ্যাপ্টার, বায়োলজির যে কোনো চ্যাপ্টার পড়তে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি আমার সাধ্যমতো সেটা তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করো, আমি বারবার বলে দেবো। আমার বোঝাতে খুব ভালো লাগে, আর তোমরা যদি সেটা বুঝে থাকো তাহলে তো সেটা আমার আরও বেশি ভালো লাগবে। তো চলে আসি নেক্সটটাতে, এন্ডোমাইসিয়াম এবং সার্কোলেমার মধ্যে পার্থক্য। আমি অনেকদিন আগে বলেছিলাম, তোমাদের মধ্যে যারা ভুলে গেছে ব্যাপারটা আমি তাদের জন্য আরেকবার বলে দিই, যে বলেছিলাম যে পেশি, মাঝখানটা দিয়ে আঁকলে হবে না, একটু পাশটা দিয়ে আঁকি তাহলে বোঝাতে সুবিধা হবে। বলেছিলাম যে এটা হচ্ছে পেশি এবং এর বাইরের আবরণীটা, এর বাইরে একটা আবরণী থাকে। ঠিক আছে, এটা একটা আর এটা একটা, এটাকে পেশি, আর এটার নাম ছিল এপিমাইসিয়াম। দেখা যাচ্ছে আশা করি। পেশির বাইরের আবরণটাকে বলা যায় এপিমাইসিয়াম। বেশ, মিটে গেল। এই পেশিটা কতগুলো পেশি তন্তু নিয়ে গঠিত। ঠিক আছে, পেশি তন্তু নিয়ে গঠিত। ঠিক আছে, এই পেশি তন্তুর বাইরে একটা আবরণী থাকে। খুব ইজি ব্যাপারগুলো, একটুখানি মন দিয়ে পড়লি। সবটা আমি করছি না, একটা দিয়েই আমি বোঝাচ্ছি, অনেকগুলো করলে শুধু সময় নষ্ট হবে। তো পেশিটা আবার কতগুলো পেশি তন্তু নিয়ে গঠিত। কি নিয়ে? মাসল ফাইবার। পেশি তন্তু নিয়ে গঠিত, যার বাইরের আবরণটাকে বলা হচ্ছে পেরিমাইসিয়াম। দেখো আরেকবার ভালো করে দেখে নাও। এটা হলো, তারপর হচ্ছে এই পেশি তন্তুটা, এটাতেই আঁকছি, এটার মধ্যে আঁকছি না, এটাতে সুবিধা হবে।
এই পেশি তন্তুটা আবার পেশি কোষ নিয়ে গঠিত, মাসল সেল, ঠিক আছে। এর বাইরে থাকে একটা আবরণী, ঠিক আছে। তাহলে এটাকে আমি পয়েন্ট করি, এটা হচ্ছে পেশি কোষ, পেশি কোষ, এবং পেশি কোষের বাইরের আবরণীটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম। তাহলে এন্ডোমাইসিয়াম কোন জায়গাটা সেটা আশা করি তুমি বুঝতে পেরেছো। তোমরা সবাই যারা দেখছো তারা সবাই এন্ডোমাইসিয়াম কোনটাকে বলা হয়, পেশি কোষের বাইরের আবরণীটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। এটুকুর মধ্যে আশা করি আর কোনো অসুবিধা নেই, এটুকুনি ক্লিয়ার। এবার যেটা আছে সেটা হচ্ছে সার্কোলেমা। দেখবে যে কোনো একটা কোষের, যেমন ধরো প্লাজমা কোষ, তার বাইরের আবরণীকে বলা হচ্ছে প্লাজমা লেমা। নিউরন বা স্নায়ু কোষ, তার বাইরের আবরণটাকে বলা হচ্ছে নিউরোলেমা। এখানে হচ্ছে যে পেশি কোষ, আমরা বলেছিলাম যে পেশি কোষের বাইরে, আমরা পড়েছিলাম পেশি কোষের বাইরের আবরণীকে বলা হচ্ছে সার্কোলেমা। এবার এখানে তো দেখছি পেশি কোষের বাইরের আবরণী এন্ডোমাইসিয়াম। ব্যাপারটা হচ্ছে এই পেশি কোষ যেটা, একটা কোষের বাইরে কতগুলো আবরণী থাকে। তো এখানে যদি পেশি কোষটাকে আলাদা করে আমি দেখি, একটা কোষ তার বাইরের, জাস্ট বাইরের যে আবরণীটা সেটাকে বলা হচ্ছে সার্কোলেমা। জাস্ট বাইরে একটা আবরণী থাকে যেটাকে বলা হচ্ছে সার্কোলেমা। সার্কো কথাটা কিন্তু পেশির সঙ্গে রিলেটেড, সার্কো কথাটা হচ্ছে পেশির সঙ্গে রিলেটেড, আর লেমা হচ্ছে যে আবরণী বা পর্দা, সে যেখানেই থাকুক, যেমন প্লাজমা লেমা, নিউরোলেমা আমি যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় লেমা। তাহলে সার্কোলেমা হচ্ছে পেশি কোষের বাইরের আবরণ। এই সার্কোলেমার বাইরের আবরণী থাকে একটা, যেটাকে বলা হয় বেসাল ল্যামিনা। এর বাইরে একটা আবরণী থাকে বেসাল ল্যামিনা, এবং তার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে একদম বাইরের যে কভারিং, পুরো কোষগুলোর বাইরে যে পেশি কোষগুলোর, সব পেশি কোষগুলোর বাইরে একদম বাইরের যে আবরণীটা, সেটাকে বলা হচ্ছে কিন্তু এন্ডোমাইসিয়াম। এটা হচ্ছে এন্ডোমাইসিয়াম এটা। আর একদম পেশি কোষের জাস্ট পরের যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে সার্কোলেমা। তাহলে এটাকে হচ্ছে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে পেশি কোষের একদম বাইরে, জাস্ট বাইরের আবরণীটাকে বলা হচ্ছে সার্কোলেমা, এবং এটার একদম বাইরের যে কভারিং, পুরো পেশি কোষগুলো মিলে যে বাইরের কভারিং, তাকে বলা হচ্ছে, একদম বাইরের যে কভারিং সেটাকে বলা হচ্ছে এন্ডোমাইসিয়াম। একবার ভালো করে তুমি দেখে নিও। এর মধ্যে যদি তোমার আরও কিছু ডাউট থাকে, মনে হচ্ছে তুমি বুঝতে পারলে না, তুমি অবশ্যই আমাকে জানিও। আমি চেষ্টা করব আমার বেস্টটা দিয়ে তোমাকে বোঝানো। তো আজকের ভিডিওটা মেনলি তোমাদের জন্যই, সূর্যদীপ এবং অনিকা, তোমাদের জন্য। তো এটুকুর মধ্যে যদি তোমাদের বা আরও যারা দেখবে ক্লাসটা, তাদের যদি অন্য কিছু অসুবিধা থাকে বা এটুকুর মধ্যে তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যেটা কথা সেটা হচ্ছে, এই পরিস্থিতিতে তোমরা খুব দরকার না হলে বাইরে বেরিও না। বাইরে বেরোলেও যদি দরকার তো পড়ে কিছু না কিছু, তো যদি বাইরে বেরো অবশ্যই মাস্ক পরে বেরো এবং ডিস্টেন্স মেনটেন করে যেখানেই যাও সেখানে কাজ করার চেষ্টা করো। তো বেশ, খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে, খুব ভালো থেকো।